আজকে আমি খুব করে চাই ওই নরক পিশাচের পাপের সাম্রাজ্য যাতে ধ্বংস হয়ে যায়। যে পাপীরা টাকার জোরে তোমার ছেলেকে এতিম করেছে, তোমাকে বিধবা করেছে, সেই পাপীদের পাপের সাম্রাজ্য ঘুরিয়ে দিতে যাচ্ছে তোমার ধৈর্য। স্বাগতম। আজকের গল্পটি শুরু হচ্ছে এমন এক মানুষের জীবন নিয়ে যাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে, কিন্তু কেউ জানত না তার নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্য যা একদিন সব কিছু বদলে দেবে। কিভাবে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে শক্তিশালীদের বিরুদ্ধে নিজের খেলা শুরু করল? শেষ পর্যন্ত কি সে নিজের লক্ষ্য পূরণ করতে পারবে, নাকি ষড়যন্ত্রের জালে নিজেই আটকা পড়বে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। ২০ বছর আগে এক অসহায় শিশুকে সবাই শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের খেলায় সে বেঁচে যায়। আজ সে ফিরেছে অন্য পরিচয়, একজন সাধারণ চাকর হিসাবে। অথচ তার আসল পরিচয় জানলে পুরো শিকদার পরিবার কেঁপে উঠবে। সে কি নিজের প্রতিশোধ নিতে পারবে, নাকি সত্য প্রকাশ হওয়ার আগেই ধরা পড়ে যাবে? শেষ পর্যন্ত দেখুন। হালিমা রান্নাঘরে কাজ করছিল। এমন সময় রাগে ফুঁসতে ফুঁসতে শিকদার সাহেব সেখানে এসে দাঁড়ালেন। হালিমা, আমি কি শুনলাম? এই ছেলেটা এতদিন নিজের পরিচয় লুকিয়ে আমার বাড়িতে ছিল, আর তুমি আমাকে কিছুই জানাওনি? হালিমা কাঁপা গলায় বলল, না সাহেব, আপনি ভুল বুঝেছেন, ও আমার নিজের ছেলে নয়। ঠিক তখনই শিকদারের মেয়ে সামনে এসে বলল, বাবা, আমি নিজের কানে শুনেছি, ও হালিমাকে মা বলে ডাকছিল। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে গেল। হালিমা চোখে পানি নিয়ে বলল, আমার নিজের ছেলেকে বহু বছর আগে হারিয়েছি। এই এতিম ছেলেটাকে দেখলে আমার সেই ছেলের কথা মনে পড়ে, তাই শুধু আমাকে মা বলে ডাকতে বলেছিলাম, এর বেশি কিছু নয়। শিকদার সাহেব কিছুক্ষণ চুপ থেকে চাকরটির দিকে তাকালেন। আজ তোমাকে ক্ষমা করছি, কিন্তু আজ থেকে এই মহিলাকে আর কখনো মা বলে ডাকবে না। যদি আবার দেখি, সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে বের করে দেব। চাকর মাথা নিচু করে বলল, আপনার বাড়িই আমার শেষ আশ্রয়, আমি আপনার কথা অমান্য করব না। সবাই চলে গেল, কিন্তু চাকরটি একা দাঁড়িয়ে মনে মনে বলল, আজ অপমান সহ্য করলাম, কারণ সময় এখনো আসেনি। যেদিন সত্য প্রকাশ হবে, সেদিন এই বাড়ির প্রতিটি মানুষ তাদের অতীতের হিসাব দেবে। কিন্তু এটাই ছিল শুধু শুরু। কয়েক ঘন্টার মধ্যেই এমন একজন সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা হবে, যার একটি সিদ্ধান্ত শিকদার পরিবারের ভাগ্য পুরো বদলে দেবে। শিকদার সাহেব তখনও বুঝতে পারেননি যে ছেলেটাকে তিনি তুচ্ছ করছেন, সেই ছেলেই কয়েক দিনের মধ্যে তার সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে চলেছে। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে এখনই। মিউজিক। পরদিন সকালে শিকদার সাহেবের অফিসে গুরুত্বপূর্ণ একটি মিটিং বসে। সরকারি কর্মকর্তা রতন সাহেব ফাইল হাতে নিয়ে শান্তভাবে বসে আছেন। শিকদার সাহেব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আমার নতুন শিল্প প্রকল্পের অনুমোদনের বিষয়টা নিশ্চয়ই আজ শেষ হবে। রতন সাহেব ধীর কণ্ঠে উত্তর দিলেন, দুঃখিত, কাগজপত্রে বেশ কিছু গুরুতর অসঙ্গতি আছে, এই অবস্থায় অনুমোদন দেওয়া সম্ভব নয়। শিকদার সাহেব হাসি মুখে টেবিলের ওপর একটি ব্যাগ এগিয়ে দিলেন। সব সমস্যারই সমাধান হয়, এটাকে আমার পক্ষ থেকে সম্মান হিসাবে রাখুন। রতন সাহেব ব্যাগের দিকে তাকিয়েও দেখলেন না। আমার সিদ্ধান্ত টাকায় বদলাবে না, নিয়ম ভেঙে আমি কোনো অনুমতি দেব না। কথাটা শুনে শিকদারের মুখের হাসি মিলিয়ে গেল। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা চাকর সব কথা শুনছিল। সে সামনে এগিয়ে বলল, স্যার, যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই। শিকদারের মেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, তোর সাহস কত, বড়দের কথার মধ্যে কথা বলিস? চাকর আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। রতন সাহেব চলে যাওয়ার পর অফিস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। শিকদার রাগে বললেন, একটা সাধারণ চাকর হয়ে আমার অফিসে কথা বলার সাহস কোথা থেকে পেলি? চাকর শান্ত গলায় শুধু বলল, সব সমস্যার সমাধান সব সময় টাকায় হয় না সাহেব। এই কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে শহরের নির্জন একটি জায়গায় চাকরটি তার পুরনো সহযোগীর সঙ্গে দেখা করল। সহযোগী জিজ্ঞেস করল, এখনই কি সব সত্যি বলে দেব? চাকর মাথা নাড়ল, না, বড় শিকার ধরতে হলে আগে বিশ্বাস জিততে হয়। ওরা এখনো বুঝতেই পারেনি আমি আসলে কে। দূরে দাঁড়িয়ে থাকা কালো গাড়ির দিকে তাকিয়ে সে মৃদু হেসে বলল, খেলা তো এখন শুরু হয়েছে,
কিন্তু ঠিক সেই সময় শিকদার পরিবারের একজন সদস্য এমন একটি সিদ্ধান্ত নিল যা অজান্তেই প্রতিশোধের পরিকল্পনাকে আরও সহজ করে দিল। পরের পর্বে শুরু হবে আসল খেলা। যে মানুষটি সারা জীবন টাকার জোরে সবাইকে নিয়ন্ত্রণ করেছে, সে জানেই না আজ সে নিজেই এমন এক ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার পথ থাকবে না। পরদিন সকালে নাস্তার টেবিলে শিকদার সাহেব চিন্তিত মুখে বসেছিলেন। তার মেয়ে বলল, বাবা, গতকালের ঘটনাটা নিয়ে এত ভাবছো কেন? শিকদার দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটা বিষয় মাথা থেকে নামছে না। যে কাজ আমি টাকা দিয়েও করাতে পারিনি, সেই কাজ একটা সাধারণ চাকর কিভাবে সহজ করে দিল? মেয়ে হেসে বলল, বাবা, ও তো একজন সাধারণ মানুষ, হয়তো অনেক অনুরোধ করেছে, নিজের অসহায় অবস্থার কথা বলেছে, তাই অফিসার রাজি হয়েছে। শিকদার কিছুক্ষণ ভেবে বললেন, হতে পারে, তবে ছেলেটাকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। ওর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখতে হবে। ওদের অজান্তেই দরজার বাইরে দাঁড়িয়ে চাকর সব কথা শুনে ফেলল। সে মনে মনে বলল, সন্দেহ শুরু হয়েছে, কিন্তু এখনই ওরা সত্যের কাছে পৌঁছতে পারবে না। অন্যদিকে গ্রামের বাজারে এক বৃদ্ধা মহিলা দোকানে বাজার করতে এসে টাকা কম পড়ে যাওয়ায় বিব্রত হয়ে দাঁড়িয়েছিলেন। দোকানদার হাসি মুখে বলল, চাচি, আপনার সব বাকি আগেই পরিশোধ হয়ে গেছে, আজ যা লাগবে নিয়ে যান। বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে পরিশোধ করল? দোকানদার শুধু বলল, যিনি করেছেন তিনি নাম বলতে মানা করেছেন। দূরে দাঁড়িয়ে চাকর নীরবে সব দেখছিল। তার চোখে এক অদ্ভুত শান্তি। সে জানত মানুষের মন জয় করতে টাকা নয়, প্রয়োজন আন্তরিকতা। সন্ধ্যায় নির্জন রাস্তায় একটি বিলাসবহুল গাড়ি এসে চাকরের সামনে থামল। গাড়ি থেকে তার পুরনো বন্ধু নেমে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আর কতদিন এই ছদ্মবেশে থাকবে? তোমার নিজের সাম্রাজ্য ফেলে এখানে চাকরের মতো জীবন কাটাচ্ছ। চাকর চারপাশে তাক। বন্ধু বলল, যখনই ডাকবে আমি চলে আসব। চাকর মাথা নেড়ে বলল, সময় হলেই ডাকব, এখনো শেষ চালটা দেওয়ার সময় আসেনি। গাড়িটি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। চাকর আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আর একটু অপেক্ষা, তারপরই শুরু হবে ওদের পতন। কিন্তু ঠিক সেই সময় শিকদার সাহেব এমন এক ব্যবসায়িক প্রস্তাব পেলেন যা তার জীবনের সবচেয়ে বড় সুযোগ মনে হলেও সেটাই ছিল সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। পরের পর্বে সেই খেলার আসল রহস্য উন্মোচিত হবে। 2 টাকার চাকর হয়ে বেশি বেশি কথা বলে। যা যা কাণ্ড, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় মিয়া। আচ্ছা বাবা, ঠান্ডা হো, আগেই বলছিলাম তোমাকে, গিয়ে বের করো বাড়ি থেকে। এই যে আপনারা যে আমার সাথে এমন করছেন, আমি চাইলে কিন্তু আপনার সবার নামে অ্যাকশন নিতে পারি। রতন সাহেব, আপনাকে এতক্ষণ পর্যন্ত যে ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে বললাম, আপনি সেই কাজটা করে ফেলেন, আপনার জন্য মঙ্গল হবে। আমি আপনাকে বলেছি না আমি নিজের কাছে পরাজিত হতে পারবো না? টাকা আমাকে কিনতে পারে না, আর আপনি আমাকে কিনতে চান? আমি আপনার কথা শুনবো না। আর কি মনে করেন, হ্যাঁ? এই খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে চান আমাকে? আমি আপনাদের সবার নামে অ্যাকশন নেব। খেলনা পিস্তল? হ্যাঁ, খেলনা পিস্তল কি রতন সাহেব? খেলনা বন্দুকের গুলির শব্দ কেমন লাগে ভাই? ভাই ভাই আপনি কি ভাই? উনি ফরহাদ চৌধুরীর বিজনেস পার্টনার, দুর্জয় চৌধুরী। কি বলবেন? ঢাকার শিল্পপতি ফরহাদ চৌধুরী বিজনেস পার্টনার। তাহলে আপনারা কি চান আমার কাছে? শিকদার সাহেবের ফ্যাক্টরি যে প্রজেক্টটা আপনি পারমিশন দেননি, আটকে রেখেছেন, ওসব পারমিশনটা দিয়ে ফেলতে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি সব কাগজপত্র রেডি করে আমি আগামীকাল শিকদার সাহেবের কাছে যাব। স্যার প্লিজ, আপনারা আমার কিছু করবেন না স্যার, প্লিজ। থ্যাংক ইউ, চলেন আমি আসি স্যার। ঠিক আছে রতন সাহেব, আরেকটা কথা, আমার যে পরিচয়টা আজকে আপনি জানলেন, এই পরিচয়টা শিকদার সাহেবকে জানানো যাবে না। স্যার আমি কথা দিচ্ছি স্যার, শিকদার সাহেব এই বিষয়ে কিছু জানবে না স্যার আমি আসি স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে যাকে ধ্বংস করার জন্য আমরা এখানে এসেছি, আর আপনি কি তার ডিলটি ফাইটাল করে দিলেন? শফিক, তুমি বড়শি যে কখনো মাছ ধরেছ, মাছ ধোবা কীভাবে? সবসময় তো গুলশান বাজার থেকে কিনে নিয়ে আসো না। মাছ ধরার জন্য আগে টোপ ফেলতে হবে। টোপ ফেলার পরে মাছ যখন টোপটা গিলে ফেলে, তখন তুমি যদি হ্যাচকা দাও না, মাছ কিন্তু বসি চেয়ে চলে যাবে, তোমার টোপটাও নিয়ে যাবে। মাছের সাথে খেলতে হবে। খেলতে 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 মাছটা যখন ডুল হয়ে যাবে, তখন তুমি বড়শিটা একটা টান দিবা, মাছটা তোমার হাতে চলে আসবে। বুঝতে পেরেছ? প্রচণ্ড গরম শফিক, বুঝছো? আমি যে এসি কি পরিমাণ মিস করতেছি। আচ্ছা তোমরা তাহলে যাও, তোমরা গিয়ে রতন সাহেব কি করে ব্যাপারটা দেখো, বাকিটা আমি দেখতেছি। যাও। ইয়েস স্যার। মুভ, এসো। কি ব্যাপার বাবা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? ঘুমানোর জন্য তো আমি চেষ্টা করতেছি রে বাবা, ঘুম আসতেছে না।
সেই বিকাল থেকে একটা বিষয় মাথার ভিতর ঘুরপাক কাটতেছে। কি বিষয় বাবা বলো তো? এই অফিসারের এত অনুরোধ করলাম, এত বুড়িলান টাকা সাধলাম, নিল না, রাজি হইল না। আর বাড়ির চাকর তারে রাজি করে ফেলেলো, এটা কেমনে সম্ভব? হ্যাঁ বাবা, বিষয়টা নিয়ে আমিও ভাবছি। তবে আমার মনে হয় কি জানো, ওরা তো আসলে নিচু জাত। হয়তো অফিসারের কাছে গিয়ে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বলেছে যে আমি তো এতিম, আমার তো বাবা মা নেই, ওনারাই আমার শেষ আশ্রয়। আমার মুখের দিকে তাকিয়ে হলেও কাজটা করে দেন। আর তুমি হলে তো সেটা করতে পারতা না, তাই না? ওর লেভেলই তো অনেক নিচু। এটা অবশ্য তুমি ঠিক কইছো মা, আমার পক্ষে তো আর ওই অফিসারের হাত পা ধরা সম্ভব না। সেটাই। আর তাছাড়া সে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা পাকিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় কি জানো, সে আমাদের কাছে ভালো সাজার জন্য, আমাদের নজর আসার জন্য এই কাজটা করেছে। তবে রিজন যেটাই হোক না বাবা, আমাদের জন্য কিন্তু ভালোই হয়েছে। এটা অবশ্য মন্দ করো নাই মা। এসব জাতের লোকেরা নিজেদের অস্তিত্ব টেকায় রাখার জন্য মালিকের জন্য অনেক কিছুই করে। ও হয়তো সেজন্যই করছে। যাক, যা হইছে ভালো হইছে মা। যদি কাজটা না হইতো, আমার পুরো প্রজেক্টটাই তো ভিজতে যেত। কত কোটি টাকা আমি এখানে লগ্নি করছি, নতুন মেশিনপত্র আমি অর্ডার করছি। যদি প্রজেক্টটা এখানে মুখ থুবড়ে পড়তো, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। যাক, তারপরও কেমন যেন একটু ঘাপলা লাগে। তুমি একটা কাজ করো, ছেলেটার ওপর একটু চোখ কান খোলা রেখো। তুমি কোনো টেনশন করো না বাবা, আমি আছি তো। এখন যাও, বৃষ্টি পড়তেছে বাইরে, তুমি ঘুমাইতে যাও। আসো, বৃষ্টির মধ্যে আর কতক্ষণ বসে থাকবা বলো? এখন ঘুমাও, আসো। কাকি, কি ব্যাপার, কি দেখতাছো? বাজার লাগতো তোমার? হ বাজান, বাজার লাগতো, কিন্তু আমার জায়গায় কিছু টাকা পয়সা বাকি আছে। আমি বুঝতে পারতেছি না কি করুম। আরে কাকি, তুমি টাকা কোনো টেনশন করো না। তোমার কি কি বাজার লাগবে তুমি নিয়ে যাও। আমি কই কি বাজান, আগের কিছু টাকা পয়সা আজকে দেই, পরে নাই পাকবাটি দিয়ে দিমু। কাকি, তোমার আগের টাকা পরিশোধ হয়ে গেছে, এখন আর টাকা লাগবে না তোমার। এখন যা যা লাগবে নিয়ে যাও। দাঁড়াও, কেটা পরিশোধ করলো? কাকি, আপনার এতগুলা জানার দরকার নেই, আপনি শুধু বাজার নিয়ে যান, আমি এতটুকু জানি। হ বুঝছি, আমি একলা মানুষ তো, শিকদার বাড়িতে কাম কইরা খাই, চাকরের বেটি, এই জন্য আমারে দয়া করতেছো। লাগবো না তোমাগরে কোনো দয়া, আমার লাগবো না তোমার দয়া। বাজাজি, দোকান বন্ধ করে ফেলাইছো আজকা? হ চাচি, দোকান বন্ধ করে ফেলাইছি। আপনার বাজার বাজার সদা আমি করে রাখছি। আল্লাহ, আবার কি লাগবো? তুমি কেমনে জানলা? পেঁয়াজ, রসুন, মরিচ, 1 মাসের বাজার আছে, আপনি নিয়ে। বন্ধু বলল, যখনই ডাকবে আমি চলে আসব। চাকুর মাথা নেড়ে বলল, সময় হলেই ডাকবো, এখনো শেষ চালটা দেওয়ার সময় আসেনি। গাড়িটি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। চাকুর আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আর একটু অপেক্ষা, তারপরে শুরু হবে ওদের পতন। কিন্তু ঠিক সেই সময় শিকদার সাহেব এমন এক ব্যবসায়িক প্রস্তাব পেলেন, যা তার জীবনের সবচেয়ে বড় সুযোগ মনে হলেও সেটাই ছিল সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। পরের পর্বে সেই খেলার আসল রহস্য উন্মোচিত হবে। 2 টাকার চাকর হয়ে বেশি বেশি কথা বলে। কাণ্ড, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় মিয়া। আচ্ছা বাবা, ঠান্ডা হোক। আগেই বলছিলাম তোমাকে, গিয়ে বের করো বাড়ি থেকে। এই যে আপনারা যে আমার সাথে এমন করছেন, আমি চাইলে কিন্তু আপনার সবার নামে অ্যাকশন নিতে পারি। রতন সাহেব, আপনাকে এতক্ষণ পর্যন্ত যে ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে বললাম, আপনি সেই কাজটা করে ফেলেন, আপনার জন্য মঙ্গল হবে। আমি আপনাকে বলেছি না, আমি নিজের কাছে পরাজিত হতে পারবো না। টাকা আমাকে কিনতে পারে না, আর আপনি আমাকে কিনতে চান। আমি আপনার কথা শুনবো না। আর কি মনে করেন, হ্যাঁ? এই খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে চান আমাকে? আমি আপনাদের সবার নামে অ্যাকশন নেব। খেলনা পিস্তল? হ্যাঁ, খেলনা পিস্তল কি রতন সাহেব? খেলনা বন্দুকের গুলির শব্দ কেমন লাগে ভাই? ভাই ভাই আপনি কি ভাই? উনি ফরহাদ চৌধুরীর বিজনেস পার্টনার, দুর্জয় চৌধুরী। কি বলবেন? ঢাকার শিল্পপতি ফরহাদ চৌধুরী বিজনেস পার্টনার। তাহলে আপনারা কি চান আমার কাছে? শিকদার সাহেবের ফ্যাক্টরি যে প্রজেক্টটা আপনি পারমিশন দেননি, আটকে রেখেছেন, ওসব পারমিশনটা দিয়ে ফেলতে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি সব কাগজপত্র রেডি করে আমি আগামীকাল শিকদার সাহেবের কাছে যাব। স্যার প্লিজ, আপনারা আমার কিছু করবেন না স্যার, প্লিজ। থ্যাংক ইউ। চলেন, আমি আসি স্যার। ঠিক আছে রতন সাহেব, আরেকটা কথা, আমার যে পরিচয়টা আজকে আপনি জানলেন, এই পরিচয়টা শিকদার সাহেবকে জানানো যাবে না। স্যার আমি কথা দিচ্ছি স্যার, শিকদার সাহেব এই বিষয়ে কিছু জানবে না স্যার আমি আসি স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে যাকে ধ্বংস করার জন্য আমরা এখানে এসেছি, আর আপনি কি তার ডিলটি ফাইটাল করে দিলেন? শফিক, তুমি বড়শি যে কখনো মাছ ধরেছ, মাছ ধোবা কীভাবে? সবসময় তো গুলশান বাজার থেকে কিনে নিয়ে আসো না। মাছ ধরার জন্য আগে টোপ ফেলতে হবে। টোপ ফেলার পরে মাছ যখন টোপটা গিলে ফেলে, তখন তুমি যদি হ্যাচকা দাও না, মাছ কিন্তু বড়শি চেয়ে চলে যাবে, তোমার টোপটাও নিয়ে যাবে। মাছের সাথে খেলতে হবে, খেলতে 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 মাছটা যখন ডুল হয়ে যাবে,
তখন তুমি বড়শিটা একটা টান দিবা, মাছটা তোমার হাতে চলে আসবে। বুঝতে পেরেছো? প্রচণ্ড গরম শফিক, বুঝছো? আমি যে এসি কি পরিমাণ মিস করতেছি। আচ্ছা তোমরা তাহলে যাও, তোমরা গিয়ে রতন সাহেব কি করে ব্যাপারটা দেখো, বাকিটা আমি দেখতেছি। যাও যাও। ইয়েস স্যার। মুভ মুভ মুভ। এসো। কি ব্যাপার বাবা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? ঘুমানোর জন্য তো আমি চেষ্টা করতেছি রে বাবা, ঘুম আসতেছে না। সেই বিকাল থেকে একটা বিষয় মাথার ভিতর ঘুরপাক কাটতেছে। কি বিষয় বাবা, বলো তো। এই অফিসারের এত অনুরোধ করলাম, এত বুড়িলান টাকা সাধলাম, নিল না, রাজি হলো না। আর বাড়ির চাকর তারে রাজি করে ফেলেলো, এটা কেমনে সম্ভব? হ্যাঁ বাবা, বিষয়টা নিয়ে আমিও ভাবছি। তবে আমার মনে হয় কি জানো, ওরা তো আসলে নিচু জাত। হয়তো অফিসারের কাছে গিয়ে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বলেছে যে আমি তো এতিম, আমার তো বাবা মা নেই, ওনারাই আমার শেষ আশ্রয়। আমার মুখের দিকে তাকিয়ে হলেও কাজটা করে দেন। আর তুমি হলে তো সেটা করতে পারতা না, তাই না? ওর লেভেলই তো অনেক নিচু। এটা অবশ্য তুমি ঠিক কইছো মা, আমার পক্ষে তো আর ওই অফিসারের হাত পা ধরা সম্ভব না। সেটাই। আর তাছাড়া সে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা পাকিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় কি জানো, সে আমাদের কাছে ভালো সাজার জন্য, আমাদের নজর আসার জন্য এই কাজটা করেছে। তবে রিজন যেটাই হোক না বাবা, আমাদের জন্য কিন্তু ভালোই হয়েছে। এটা অবশ্য মন্দ করো নাই মা। এসব জাতের লোকেরা নিজেদের অস্তিত্ব টেকায় রাখার জন্য মালিকের জন্য অনেক কিছুই করে। ও হয়তো সেজন্যই করছে। যাক, যা হইছে ভালো হইছে মা। যদি কাজটা না হইতো, আমার পুরো প্রজেক্টটাই তো ভিজতে যেত। কত কোটি টাকা আমি এখানে লগ্নি করছি, নতুন মেশিনপত্র আমি অর্ডার করছি। যদি প্রজেক্টটা এখানে মুখ থুবড়ে পড়তো, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। যাক, তারপরও কেমন যেন একটু ঘাপলা লাগে। তুমি একটা কাজ করো, ছেলেটার উপর একটু চোখ কান খোলা রেখো। তুমি কোনো টেনশন করো না বাবা, আমি আছি তো। এখন যাও, বৃষ্টি পড়তেছে বাইরে, তুমি ঘুমাইতে যাও। আসো, বৃষ্টির মধ্যে আর কতক্ষণ বসে থাকবা বলো? এখন ঘুমাও, আসো। কাকি, কি ব্যাপার, কি দেখতাছো? বাজার লাগতো তোমার? হ বাজান, বাজার লাগতো, কিন্তু আমার জায়গায় কিছু টাকা পয়সা বাকি আছে, আমি বুঝতে পারতেছি না কি করুম। আরে কাকি, তুমি টাকা কোনো টেনশন করো না। তোমার কি কি বাজার লাগবে তুমি নিয়ে যাও। আমি কই কি বাজান, আগের কিছু টাকা পয়সা আজকে দেই, পরে নাই পাকবাটি দিয়ে দিব। কাকি, তোমার আগের টাকা পরিশোধ হয়ে গেছে, এখন আর টাকা লাগবে না তোমার। এখন যা যা লাগবে নিয়ে যাও। দাঁড়াও, কেটা পরিশোধ করলো? কাকি, আপনার এতগুলা জানার দরকার নেই, আপনি শুধু বাজার নিয়ে যান, আমি এতটুকু জানি। হ বুঝছি, আমি একলা মানুষ তো, শিকদার বাড়িতে কাম কইরা খাই, চাকরের বেটি, এই জন্য আমারে দয়া করতেছো। লাগবো না তোমাগরে কোনো দয়া, আমার লাগবো না তোমার দয়া। বাজাজি, দোকান বন্ধ করে ফেলাইছো আজকা? হ চাচি, দোকান বন্ধ করে ফেলাইছি, আপনার বাজার বাজার সদা আমি করে রাখছি। আল্লাহ, আবার কি লাগবো, তুমি কেমনে জানলা? পেঁয়াজ, রসুন, মরিচ, 1 মাসের বাজার আছে, আপনি নিয়ে যান। হ্যালো হ্যালো পার্টনার, চাই না তোমাকে এখানে কেউ দেখে। তোমাকে আমাকে কেউ দেখলে একটা ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখন চলে যাও। ঠিক আছে পার্টনার, টেক কেয়ার, বাই। ঠিক আছে বার্গিন, ওকে। বুঝছি কি কেন তোর মাথার উপর হেলিকপ্টার উঠতেছে, কেন এত বডিগার্ড পিস্তল নিয়ে তোর পিছনে ঘুরতেছে কেন। বুঝছি কেন, তুই মনে হয় কোনো বড় লোকরে বাঁচাইছস। বড় লোকটা মরে যাইতেছিল, তুই যে তারে হেল্প করছস। এই বড় লোক তোরে অনেকগুলা টাকা দিতে চাইছে, কিন্তু তুই টাকা নেস না, তুই সততা দেখাইছস। তোর সততা খুব ভাল লাগছে রে ভাই। আমি ওই যে বাংলা ছবিতে বুঝছস, আমি দেখছি এরকম অনেক বড় লোকের কাছে তোর মতো নায়করা চায় যে বাঁচায়, তখন ওই বড় লোকরা টাকা দে, তোরও টাকা দিছে। তুই তখন কইছস, চৌধুরী সাহেব আমি গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না, আপনার টাকা আপনার কাছেই থাকুক, আমি ফকির নিলে আমি টাকা দিব না, এগুলো কইছস ঠিক না? হ ভাই, আপনি একদম ঠিকই বুঝতে পারছেন। সততা আমার খুব ভাল লাগছে, আমার খুব ভাল লাগছে। আমি একজনরে সাহায্য করছি বিপদের মধ্যে, এই জন্য তোর টাকা নিমু কেন? পোকা নাকি তুই? শোন ভাই, ঠিক আছে তুই সৎ মানুষ, তোর টাকার দরকার নাই, টাকাগুলা আমারে দে। তুই বডিগার্ডগুলারে মানে তারা তো বড় লোক, আমারে টাকা দিয়ে দেখ, আমি নিমু। শুনেন বড় ভাই, আরেকজনের টাকার উপরে লোভকরণ ভালো না। আরেকটা বিষয়, এই যে হেলিকপ্টার দেখলেন, এই বিষয়গুলা কিন্তু শিকদার সাহেবের বলা যাবে না। যদি কোনো কারণে মুখ ফিসকে আপনি বইলা দেন, তাইলে কি হবে আপনি তো বুঝতেই পারছেন, তাই না? ঠিক আছে বড় ভাই, চলেন। আচ্ছা বাবা, তুমি আর কত এই গ্রামে রাজত্ব করবে? তোমার কি ইচ্ছে করে না যে বাইরে গিয়ে আরো বড় কিছু করতে? হঠাৎ করে এমন কথা, মা কি কইতে চাও একটু খুলে কও তো। বাবা, আমি চাই তুমি শুধু এই রূপপুর গ্রাম না, সারা দেশে রাজত্ব করো। তোমার রাজত্ব দেখে যেন প্রধানমন্ত্রীও তোমাকে সমীহ করে। এইটা কি মুখের কথা মা? আমি থাকি গ্রামে গণ্ডে, প্রধানমন্ত্রী আমারে সমীহ করব কেমনে? অবশ্যই 2-4 জন এমপি মিনিস্টারের সাথে যে আমার ওঠা বসা হয় না, যোগাযোগ নাই তা কিন্তু না, কানেকশন আছে। শুধু কানেকশন থাকলে হবে না বাবা,
আমি চাই তুমি দেশের সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন হও এবং পেপার পত্রিকায় যেন তোমার নাম আসে, বিভিন্ন টিভি চ্যানেলে যেন তোমার ইন্টারভিউ নেয়। এইটা একটু বেশি হয়ে গেল না মা? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এই হারামজাদা, তুই এখানে কি করিস? দেখছিস না ইম্পর্টেন্ট কথা হচ্ছে? যা তো আমার চোখের সামনে থেকে সর। ম্যাডাম, আপনি রাগ হয় না। আসলে আমি এতক্ষণ ধরে আপনাদের সব কথাই শুনছি। ম্যাডাম, মালিকরে নিয়ে আপনার যে স্বপ্ন, এটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। মালিক যদি চায় তাইলে বাংলাদেশে 1 নাম্বার ব্যবসায়ী মালিকরে বানানো সম্ভব। আমার কাছে উপায় আছে। বাবা কি বলে? 2 টাকার চাকর হয়ে আমাদেরকে শেখাতে আছে? এই, এখন তোর কাছ থেকে আমাদেরকে উপায় জানতে হবে। আহা, তুমি শান্ত হও না, ও কি বলতে চায় বলুক না। হ্যাঁ বল। আপনার এখানে আসার আগে আমি আমার যে স্যারের বাড়িতে কাজ করতাম, ঢাকা শহরে থাকে উনি, খুব ভালো মানুষ, কিন্তু উনি বিশাল বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক। আমি ওনারে কোনো বাংলাদেশি মানুষের সাথে ব্যবসা করতে দেখি নাই। ওনার সাথে ব্যবসা করতে আসতো রাশিয়ান, আমেরিকান, আফ্রিকান, এরপর মিডল ইস্ট থেকে মানুষজন আসতো, নানান দেশ থেকে নানান রোগের মানুষজন এসে আমার সাথে মিটিং করত। আমি 2-1টা মিটিংয়ের কথাবার্তা শুনছি। আমার ওই স্যার এই বাংলাদেশের শেয়ার বাজারের মধ্যে কি জানি গেম খেলতো। 1 কোটি টাকা ঢুকাইয়া 10 কোটি টাকা লাভ করতো অল্প কয়েকদিনের মধ্যে। ও বুঝছে, ও শেয়ার বাজার, ইনভেস্টমেন্ট। কিন্তু আমার দ্বারা তো আর ওসব সম্ভব না। ওই সমস্ত লোকজনরেও তো আমি চিনি না। আমি থাকতে আপনি এটা লয়ে টেনশন করতেছেন? আমি কাজের মানুষ, একটা ছোট মানুষ, ঠিক আছে? আমারে ওই স্যার অনেক আদর করত, অনেক স্নেহ করত। আপনি বললে আপনার হইয়া আমি ওনার সাথে কথা বলবো। আমি নিশ্চিত উনি আমার কথা ফালাইতে পারবো। মালিক, আপনি অভয় দিলে আরেকটা কথা বলতাম। আমি বুঝতে পারতাছি আমি সামান্য একজন কাজের লোক, আপনার বাড়িতে বেশি দিন হয় নাই আসছি। আমি হুট করে আইসা এসব শেয়ার বাজারের কথাবার্তা আপনারে বলতাছি, এটি একটু সন্দেহজনক লাগাটা স্বাভাবিক। কিন্তু সত্যি কথা কি, আপনার বাড়ি তো আপনি আমারে থাকতে দিছে। আমার যে কত বড় একটা উপকার আপনি করছেন, আমার খুব ইচ্ছা কোনোভাবে আপনারে এমন একটা সাহায্য কইরা আমি যদি আমার কৃতজ্ঞতা একটু প্রকাশ করতাম পারি। আপনি আমার এই সুযোগটা দেন, আমি আমার স্যারের লগে আপনারে বয়া দেই। আপনি একটু কথাবার্তা কইয়া দেখেন, যদি আপনার পছন্দ না হয় তাইলে দরকার নাই আগানো। আচ্ছা ঠিক আছে, তাইলে দেখ, কথাবার্তা বল, আমি একটু ভাবনা চিন্তা করি। ঠিক আছে, তাইলে আমি কথা বইলা জানাইতাছি। হ্যাঁ যা। হু ইজ দ্য ম্যান? স্যার আমার তো বলুন স্যার। আমার কাছে কিছু ক্যাশ টাকা ছিল আর কি, বলতে পারেন অবৈধ টাকা। ইউ মিস্টার সিকদার, সিকদার টাকার গায়ে বৈধ কিংবা অবৈধ লেখা দেয় না। ওটাকে প্রপার ইউটিলাইজ করলে সবই বৈধ। জি স্যার, আমিও তাই বলি। আমি চাইতেছিলাম ওই টাকাটা কাজে না গায়ে স্যার, টাকা দিয়ে টাকা বানাইতে। আপনি ইনভেস্ট করতে চান তো লিকুইড কত আছে? 50 লাখ টাকা স্যার। তুমি তাকে আমার সম্পর্কে বলনি 50 লাখ টাকা দিয়ে আমার সাথে বিজনেস ডিল করবে? তুমি এই ডিলের জন্য আমাকে ঢাকা থেকে টেনে নিয়ে এসেছো। সো সরি। এনিওয়ে মিস্টার সিকদার, আপনার কাছে যে খুচরো 50 লাখ টাকা আছে, ওটা দিয়ে আপনি এক কাজ করেন। আপনি এলাকায় কয়েকটা মুদি দোকান দেন, ওখানে বেশ লাভ পাবেন আপনার। হ্যাঁ, আমার সাথে যদি 100 কোটি টাকা স্যার, এত টাকা আমি এই মুহূর্তে কোথায় পাবো? আমি স্যার দেখতে চাইছিলাম আর কি, খেলাটা কেমনে হয় আর কি, কাজটা কেমনে হয়। আপনি কি আপনার মেয়ে বিয়ে দিতে চান? জি স্যার। জি, এসব দেখাদেখি হয় বিয়েতে, বিজনেসে না। যদি 100 কোটি টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে আমার সাথে বিজনেস বের করতেন। এই মুহূর্তে মনে হতে পারে যে আপনার কাছে 100 কোটি টাকা নেই, অনেক টাকা, কিন্তু জাস্ট 3 মাস পরে আপনার হাতে যখন 500 কোটি টাকা আসবে, তখন একবার ভেবে দেখুন তো অবস্থাটা কি হবে। মাঝি ঢুকবে? ঠিক আছে, দেখা হবে আঙ্কেল, একটু ওয়েট। হ্যাঁ, লোকটাকে দেখে আমার যেন মনে হইতেছে, আর এত বড় সুযোগে হাতছাড়া করি? তুমি রাজি হয়ে যাও। এত টাকা কোথায় পাবো? 100 কোটি টাকা? আমাদের যত জমি আছে একটা সব কিছু সেল করে দে, এগুলার কোনো ভ্যালু নাই গ্রামে। আর এত বড় একটা সুযোগ তুমি জীবনে আর পাবা না। তুমি চিন্তা করে দেখো, এতগুলো টাকা তোমার ইনকাম করতে গেলে 50 বছর বেশি লাগবে, সেটা তুমি 3 মাসে পেয়ে যাচ্ছ। আর কি লাগে? স্যার আমি রাজি আছি স্যার, আমি টাকা পয়সা যাই জোগাড় করতেছি স্যার, আপনি আগায় যান। দ্যাটস দ্য স্পিরিট। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার। শিকারির টোপ গিলেছে, এইবার খেলা হবে। আজকে আমি কই নরপিশাপ পাপের সাম্রাজ্য যাব, যে পাপীরা টাকার জোরে তোমার ছেলেকে এতিম করেছে, তোমাকে বিধবা করেছে, সেই পাপীদের পাপের সাম্রাজ্য গুড়িয়ে দিতে যাচ্ছি। তোমার ধৈর্য হাইয়া না। এই লাগেজে স্যার 50 কোটি টাকা আছে, আর এখানে আমার সমস্ত জমি জামা ফ্যাক্টরি যা কিছু আছে সব ডকুমেন্ট এখানে আছে, কাগজপত্র এখানে আছে। ভুলপত্র দিয়ে দেয়া তো ঠিক হলো,
আর আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। লোকটা যদি আমাদের টাকাগুলো মেরে দেয়, আমরা তো অনেক বিপদে পড়ে যাব। আমরা তো একদম পথে বসে যাব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও দারুণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদ ও সুখে রাখুন। আল্লাহ হাফেজ।